সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি গাজী শাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। শুরুতে আলোচনা করব ফুটবল নিয়ে। 2 ম্যাচ বাকি থাকতেই এশিয়ান কাপ কোয়ালিফায়ার মূল মঞ্চ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, দেখুন, বাংলাদেশের কিন্তু এবার কিন্তু খুব ভালো একটি চান্স ছিল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার। কারণ তারা যেই গ্রুপে যেই দলগুলো বা অপোনেন্টগুলোকে পেয়েছিল, সেই অপোনেন্টগুলো কিন্তু মানে অতীতের তুলনায় বাংলাদেশের জন্য খুবই সহজ মানে একটু ইজি প্রতিপক্ষে ছিল। ভারত, সিঙ্গাপুর, হংকং কাছাকাছি মানের দল। অতীতে কিন্তু একটু টাফ ছিল বাংলাদেশের জন্য। ওই জন্য বাংলাদেশ কিন্তু এই সম্ভাবনা নিয়ে ওইভাবে কেউ আশাও করেনি, আলোচনাও করেনি। কিন্তু 1980 সালে, আপনি জানেন, 1980 সালে আজ থেকে দীর্ঘ 45 বছর আগে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওই একবারই খেলেছিল। এবারে 45 বছর পর কিন্তু আরেকবার চান্স এসেছিল মূল পর্বে কোয়ালিফাই করার। কিন্তু এবার কিন্তু সেই পথে কিন্তু বাংলাদেশ বেশ মোটামুটি শুরুর দিকে বেশ ভালোই খেলেছিল। মানে কয়েকটি ম্যাচে মানে হংকং, ইন্ডিয়ার সাথে ড্র হয়েছিল, বা সিঙ্গাপুরের সাথে মোটামুটি ঘরের মাঠে একটু ফাইট করেছিল, কিন্তু হেরে গেছে। কিন্তু সে মানে বাস্তবতা হচ্ছে যে সেই সহজ গ্রুপ বা সহজ মোটামুটি কাছাকাছি মানের সহজ প্রতিপক্ষ পেয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু তাদের সেই প্রত্যাশিত মান অনুযায়ী কিন্তু খেলতে পারেনি। যার ফলে কিন্তু আপনার কথা অনুযায়ী 2 ম্যাচ আগে থাকতে কিন্তু বাংলাদেশের বিদায় ঘন্টা বেজে গেছে। আপনি বলছিলেন সহজ প্রতিপক্ষের কথা। হংকং এর সাথে এর আগে বাংলাদেশ যতবার খেলেছে, যতটা ফাইট দিয়েছে, এবার কিন্তু তার চেয়ে বেশি ফাইট দিয়েছে। এবং আপনি আরেকটা বিষয় লক্ষ্য করে থাকবেন, ফুটবলের যে উন্মাদনাটা এবার কিন্তু অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ছিল। এখন এই যে যেটা বলেন যে সহজ প্রতিপক্ষ বা তাদের সাথে জয়ের মতো অবস্থায় যাওয়া, এই জিনিসগুলো করতে না পারার জন্য বাংলাদেশের ফুটবলটা কি রং হারানোর কোনো সম্ভাবনা থাকে কিনা? কারণ মানুষ কিন্তু আশায় এবার বুক বেঁধেছিল, অন্তত 45 বছর পরে হলো তাদের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এই আশায় বুক বাঁধার প্রধান কারণ বা প্রধান ফ্যাক্টর কিন্তু একটি নাম আপনাকে বারবার বলবো, সেটি হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির প্লেয়ার, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। আমরা আগে থেকে তাকে জানতাম, বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়। তাকে বাফুফের মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যে প্রক্রিয়াটা অনেকদিন আগে কিন্তু কয়েক বছর আগে থেকে কিন্তু শুরু হয়েছিল। অনেক দীর্ঘ প্রক্রিয়া, অনেক জটিলতার পর কিন্তু অবশেষে বাংলাদেশের পাসপোর্ট পান এবং ফিফার রুলস মেনে তাকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। হামজার অন্তর্ভুক্তিতে কিন্তু শুধু বাংলাদেশ না, মানে পুরা সাউথ এশিয়ার মধ্যে কিন্তু ব্র্যান্ড ভ্যালুতে কিন্তু বাংলাদেশ কিন্তু নাম্বার 1 ব্র্যান্ড ভ্যালু, মানে প্লেয়ারদের বাজার দর, এটা কিন্তু হামজার কারণে কিন্তু বাংলাদেশ। হংকং এর পুরা স্কোয়াড থেকে এক হামজা চৌধুরী ভ্যালু বেশি। ডেফিনেটলি, একদম সত্যি বলেছেন। এই হামজার কারণে কিন্তু বাংলাদেশের আশার সমর্থকদের, ফুটবল প্রেমীদের সমর্থকদের মনে কিন্তু প্রত্যাশার হাওয়াটা বা বেলুনটা কিন্তু ফুলে উঠেছিল। কিন্তু হামজা একা তো ফুটবল তো একা খেলতে পারে না, দলীয় খেলা। এটা কিন্তু ম্যাচের আগের দিন, যখন ঘরের মাঠে খেলার আগের দিনে কিন্তু হামজা বলেছিলেন যে বাংলাদেশ এই দলে যদি মেসিও আসে তাকেও প্রবলেম ফেস করতে হবে। এখন এই ম্যাচ শেষে হংকং এর সাথে 1-1 গোলে ড্র করার পর হামজা দলের সাথে ফেরেনি। তিনি চলে গেছেন লন্ডনে বিমানযোগে। যাওয়ার আগে তিনি বলে গেছেন যে আমরা আরো বেশি পয়েন্ট পাওয়ার মতো যোগ্য দল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক বা দুঃখজনক ভাবে আমরা কিন্তু আমাদের মান অনুযায়ী খেলতে পারিনি এবং আমরা 2 পয়েন্টের বেশি আমরা অর্জন করতে পারিনি, আমাদের বিদায় ঘটেছে। কিন্তু হামজা কিন্তু একটা আক্ষেপ নিয়ে কিন্তু লন্ডন চলে যাওয়ার কিন্তু এই কথাটি বলে গেছেন। আর আপনি যদি বলেন যে এই বাংলাদেশ দলের যে 2 ম্যাচ আগে থেকে যে হেরে যে মূল পর্বে যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে, এই জন্য দায়ভারটা কার নিতে হবে? সেই ক্ষেত্রে অবভিয়াসলি দায়ভার নিতে হবে কোচিং স্টাফ, বিশেষ করে হেড কোচ হাভিয়ার ক্যাবরেরাকে। কিন্তু একের পর এক ম্যাচে ভুল একাদশ, প্রশ্নবুদ্ধ একাদশ এবং কৌশল ট্যাকটিক্সের যে তার নিজে সমালোচনার জন্ম দিয়েছেন, এই দায়ভার কিন্তু বাংলাদেশকে এখন কিন্তু দিয়েছে 2 ম্যাচ আগেই ছিটকে গিয়ে। এবার আসে একটু ভিন্ন প্রসঙ্গে। একই দিনে রেকর্ড করেছেন রোনালদো এবং মেসি, এই বিষয়টা নিয়ে আপনার কাছে হ্যাঁ, আপনি জানেন যে শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী কিন্তু এই 2 ফুটবল সুপারস্টার বা নক্ষত্রের কিন্তু ব্যাপক জনপ্রিয়তা, এবং তারা একসময় একই লিগে খেলতেন, স্প্যানিশ লিগে। তখন আরো বেশি ছিল, কিন্তু কালের পরিক্রমা এখন তারা 2 দেশের 2 লিগে খেলছেন। হ্যাঁ, রোনালদো খেলছেন সৌদি আরবে এবং মেসি খেলছেন আমেরিকার আল নাসর, এবং মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে। তো আজকে দুজনেই কিন্তু 2টি ভিন্ন ভিন্ন রেকর্ড করেছেন জাতীয় দলের হয়ে, নট ক্লাবের হয়ে। মেসির রেকর্ডটি হচ্ছে যে আন্তর্জাতিক ফুটবল এতদিন তিনি যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভান এবং ব্রাজিলের নেইমার জুনিয়রের সমান
58টি অ্যাসিস্ট নিয়ে তাদের সাথে এক কাতারে যুগ্মভাবে শীর্ষে ছিলেন। আজকে কিন্তু 2টি অ্যাসিস্ট করে কিন্তু অ্যাসিস্ট সংখ্যাটা কিন্তু এককভাবে কিন্তু আন্তর্জাতিক ফুটবলে বেশি অ্যাসিস্ট করার গৌরব অর্জন করলেন। শুধু তাই না, ক্লাব পর্যায়ে এবং জাতীয় দল মিলে কিন্তু তার অ্যাসিস্টের সঙ্গে এখন 398টি। তিনি খুব শিগগিরই হয়তো কোনো অঘটন না ঘটলে বা পারফরমেন্স সবকিছু ঠিক, তাই কিন্তু প্রথম ফুটবলার হিসাবে, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 400টি অ্যাসিস্টের বিরল রেকর্ডের দ্বার প্রান্তে কিন্তু মেসি উপনীত। আর ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডটি বেশ গৌরবজনক, মানে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে এতদিন যে গুয়াতেমালার ফুটবলার কার্লোস রুইজ, তিনি 40টি গোল নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতার আসনে অধিষ্ঠিত ছিলেন। আজকে রোনালদো একটি গোল বেশি করে, মানে 41তম গোল করে কিন্তু কার্লোস রুইজকে ছাড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন। এবং আগে থেকে তিনি জানেন যে তিনি ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক, সেইটি তো আছেই। তাই সেই সাথে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন 1000 গোলের যে একটি স্বপ্নের মাইল ফলক, ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল মিলে 1000 গোল করার যে প্রথম প্লেয়ার হিসেবে তার 948তম গোল তার হয়ে গেল। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে রোনালদো মেসির সাথে আরেকটা নাম এসেছিল একটু আগে, যেটা উল্লেখ করেছিলেন, নেইমার জুনিয়র। বিশ্ব ফুটবলে আরেকটা আক্ষেপের নাম। আপনি যখন মেসি রোনালদোর সাথে যখন এই নামটা উচ্চারিত করলেন, তখন আমার এটা মনে হলো যে রোনালদো বা মেসির চেয়ে এত পরিমাণ ম্যাচ কম খেলার পরও এই নামটা এখন তাদের সাথে উচ্চারিত হচ্ছে। যদি ইনজুরিতে না পড়তো সেক্ষেত্রে কি নিজেকে আরেকটা মানে আরো অনেক ছেড়ে যেতে পারতো কিনা? এইটা দ্বিমত করে কোনো প্রশ্ন নেই। নেইমার অত্যন্ত একজন ট্যালেন্টেড প্লেয়ার, হ্যাঁ, বা ব্রাজিলের ইতিহাসে যুগের পর যুগ কিন্তু পেলের আগের আমলও, পেলের আগেও কিন্তু অনেক সুপারস্টার প্লেয়ার এসেছেন। পেলে এসেছেন, পেলে পরে রোমারিওদের যুগ, রোনালদো নাজারিওদের যুগ, তারপর হ্যাঁ কাকাদের যুগ, নেইমারদের যুগ। ট্যালেন্ট প্লেয়ারের কখনোই ব্রাজিল দলের অভাব হয়নি। তো ব্রাজিলের জার্সি গায়ে কিন্তু পেলেকে ছাড়িয়ে গিয়ে কিন্তু নেইমার জুনিয়র কিন্তু 79টি গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার আসনে অধিষ্ঠিত হয়েছেন। কিন্তু তারপরে কিন্তু তিনি অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে তার ক্যারিয়ারটা কিন্তু এখন হুমকির মুখে, বিশ্বকাপ খেলতে পারেন কিনা। ক্লাব পর্যায়েও তিনি ওইভাবে গত কয়েক বছর সৌদি আরবে আল আহলিতে তিনি আছেন, কিন্তু হাতে গোনা আল হিলাল থেকে তাকে বিতাড়িত করা হয়েছে অনেকটা, যেরকম ইনজুরি প্রবণ খেলোয়াড় আমরা রাখতে চাই না। এটা ঠিক যে ইনজুরি যদি থাবা না বসাতো, নেইমারের ক্যারিয়ার, নেইমারের পরিসংখ্যান, নেইমারের সাফল্য আরো সমৃদ্ধ হতো। জাতীয় দলে হয়তো নামের সাথে দুই একটা ব্যালন ডিওর থাকতো। এবং ব্রাজিলের আরেকজন খেলোয়াড় ছিলেন রোনালদো নাজারিও, তিনি বিশ্বকাপ দুবার জয়লাভ করেছেন। 94 খেলেননি, স্কোয়াডে ছিলেন। 2002 তার নৈপুণ্যবাসী বিশ্বকাপ। রোনালদোকে কিন্তু বলা হয় নেইমারের মতোই তার ক্যারিয়ারটা। রোনালদো যতটা বিকশিত হতে পারতেন, যতটা সমৃদ্ধ হতে পারতেন, এই ইনজুরির কারণেই, হতচ্ছাড়া ইনজুরির কারণে কিন্তু রোনালদো কিন্তু সেইভাবে কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারটা লম্বা করতে পারেনি। নেইমার কিন্তু অনেকটা রোনালদোর মতোই তার অবস্থা বা পরিণতির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন, যেটা বরাবরই আসলেই ব্রাজিল প্রেমী তথা বিশ্ব ফুটবল প্রেমী থেকে যায় সত্যি একটা আক্ষেপের নাম। আচ্ছা, ক্রিকেটের নিয়ে কিছু বলেন। বাংলাদেশ দল তো আফগানিস্তানের কাছে পরের ম্যাচটি মনে হেরেছে, হ্যাঁ, আন্তর্জাতিক 50 ওভারের ম্যাচে। তার বিমানবন্দরে তারা ফিরেছে। বিমানবন্দরে আসলে কি তাদের সংবর্ধনা বা দর্শকদের প্রতিক্রিয়া সম্বন্ধে কি বলেন? দর্শকরা কেমন ভাবে? আমি একটু শুরুতে ম্যাচের কথা বলি, যেখানে আফগানিস্তান 293 রান করেছেন, সেখানে বাংলাদেশের সংগ্রহ মাত্র 93 রান। মানে এই যে দর্শকদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু আমরা দেখতে পেয়েছি বিমানবন্দরে। যখন তারা আসছিল, তাদের সাথে অনেকটা ঝামেলাই হয়েছে এবং দর্শকরা কিন্তু তাদেরকে দোয়া-ধ্বনি দিয়েছে। এবং আপনি দেখবেন বিশেষ করে সেখানে তাসকিন আহমেদ ছিলেন, মেহেদী হাসান মিরাজ ছিলেন, মোহাম্মদ নাইম শেখ ছিলেন, তাদের সবাইকেই বেশ রোশনালে পড়তে হয়েছে। এবং এই পড়ার কারণটাই হচ্ছে কিন্তু আফগানিস্তানের মতো একটা টিমের সাথে তারা হোয়াইট ওয়াশ হয়ে এসেছে। আমি যদি আপনাকে একটু রানের ব্যাপারে কথা বলি, ওপেনার সাইফ হাসান দলের হয়ে সর্বোচ্চ 43 রান করেছেন। বাকি যে ব্যাটসম্যানের রান, সেটা যদি আপনাকে বলি আপনি একটু অবাকই হবেন। মোহাম্মদ নাইম শেখ 7 সিঙ্গেল ডিজিট, শান্ত 3, তাহিদ হৃদয় 7, মিরাজ 6, শামীম হোসেন পাটোয়ারি 0, নুরুল হাসান সোহান 2, রিশাদ 4 রান, তানভীর ইসলাম 5, হাসান মাহমুদ 9 এবং নাহিদ ইসলাম 2। তার মানে বাকি যে 10 জন ব্যাটসম্যান তারা কেউ ডাবল ডিজিটে যেতে পারে। এখন যে কেউ হয়তো একটা ভুল করে ফেলতে পারে, যেটা কোনো মোবাইলের ডিজিট কি। তো এই যে
মানে ক্রিকেট প্রেমীদের যে ক্ষোভ, এই ক্ষোভে কিন্তু তার আজকে আমরা বহিঃপ্রকাশটা দেখতে পেলাম বিমানবন্দরে। এই বিষয়টার জন্য যদি আমরা আরেকটু কথা বলি, মিরাজ কিন্তু পোস্ট ম্যাচে বলেছিলেন যে আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। সবগুলাই তো আশার কথা, কিন্তু আশার কথা হলে এখন যেরকম করে মানুষ ক্রিকেট থেকে মুখ ফিরে নিচ্ছে, তারা যদি ভালো পারফরমেন্স দেখাতে না পারে আর ফুটবলে যেরকম করে উন্মাদনাটা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো ফুটবলের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে যেতে পারে ক্রিকেট। আপনি কি এটা মনে করেন কেন? সেই পথে কিন্তু ক্রিকেটের পরিস্থিতি কিন্তু যা মানে দাঁড়িয়েছে, ক্রিকেট কিন্তু আজকে অ্যাকচুয়ালি সেই পথে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ক্রিকেট প্লেয়ারদের পারফরমেন্সের অধোগতি বা নিম্নমুখী পারফরমেন্সের কারণে তাদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আশঙ্কাজনকভাবে কিন্তু ক্রিকেটারদের জনপ্রিয়তা শূন্যের কোঠে নেমে আসবে। এবং যেটা বললেন যে ক্রিকেট একসময় ফুটবলের উপরে ছিল বা এখনো হয়তো আছে, কিন্তু একসময় ফুটবলের নিচে বা অন্যান্য খেলার নিচে চলে যাবে, যেহেতু তাদের কোনো সাফল্য নেই। হ্যাঁ, ধন্যবাদ। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আয়োজন নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।